নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। সুজিত বসু কিন্তু পুরো ফেঁসে গেল। ইডি সকাল থেকে রাত পর্যন্ত তদন্ত করেছে তার বাড়িতে। তার ছেলেকে রীতিমতো বলেছে যে তুমি কি নাটক করছো, কিছু জানো না। এই ধরনের কথাবার্তা হওয়ার পর শেষ যে ক্লুটা তারা পেয়েছেন সেটা হচ্ছে মোবাইল ফোন। আজকে সারা বাংলা জুড়ে সুজিত বসু আর তাপস রায়কে নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছিল। আমরা যেটা সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পাই না, আমরা এর আগেও বলেছিলাম দর্শক, তাই আপনাদের সামনে আমরা বলছি তাপস রায় আর সুজিত বসুকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে কলকাতা ঘেঁষা বিভিন্ন জায়গাতে আলোচনা চলছে। বিভিন্ন পার্টি অফিসে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, প্রতিটা জায়গায় একটা কথা কিন্তু শোনা যাচ্ছে যে তাপস রায় হয়তো সেভাবে যুক্ত নয়, কিন্তু সুজিত বসু সৎ নয়। এই কথাটা কিন্তু একেবারে সবাই বলছে। তাপস রায়ের ক্ষেত্রে যেন তারা মেনে নিতে পারছেন না, কিন্তু তারা এটাও বলছেন যে তৃণমূল একটা ভালো মানুষকে যে খারাপ করতে পারে তার প্রকৃত উদাহরণ হচ্ছে তাপস রায়। শুধু তাপস রায় না, এর আগে আমরা দেখেছি রাজ্যের অর্থমন্ত্রীকে, যিনি একজন স্কলার বলা যেতে পারে, ম্যাথামেটিক্সে যিনি বিশাল যার পাণ্ডিত্য, ইকোনমিক্সে যিনি স্টুডেন্ট, সেই মানুষ কি হলো না, রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারায় একেবারে নষ্ট হয়ে গেল। দর্শক, আমরা কাকে বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভালো মানুষ সো খারাপ হতে পারে, ভালো মানুষও যে খারাপ পথে চালিত হতে পারে তার সব থেকে বড় উদাহরণ এই মুহূর্তে তাপস রায়কে নিয়ে আমরা যে কথা বলেছি, বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, বিভিন্ন লয়ারদের সাথে আলোচনা করেছি, তারা যেটা বলছে তাপস রায় কিন্তু এই ধরনের মানুষ ছিলেন না। এবং ইডি যে তাকে জেরা করেছে, তাকে যে তার কাছ থেকে যে ফাইল পত্র সব নিয়ে গেছে, এই যে কাগজপত্র নিয়ে গেছে, এটা আমাদের কাছে ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। আর আমরা মনে করি যে ইডির কাছে কিছু না কিছু তথ্য না থাকলে ইডির অফিসারেরা এতটাই বোকা নয় বা এতটাই সময় নষ্ট করার জন্য কাজ করছেন না যে তার কাছে কিছু নেই অথচ তার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত তদন্ত চালাবেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে তাপস রায়কে বাংলার মানুষ একজন সৎ হিসাবে চিনত, সেই তাপস রায়কেও কিন্তু একটা খারাপ মানুষে পরিণত করলো। কে করলো? তৃণমূল কংগ্রেস। আর এর মাথাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর উল্টো যদি দেখি আমরা সুজিত বসু, যা নিয়ে এখন সর্বত্র আলোচনা হচ্ছে সুজিত বসু সংক্রান্ত বিষয়, কিন্তু কেউ তাকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন না। আমরা দেখছি বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার, তিনিও কিন্তু আজকে একটি সংবাদ মাধ্যমে পরিষ্কার বলছেন যে অয়নশীলকে তিনি চেনেন না, নিতাই দত্তকে তিনি চেনেন না, এত দুর্নীতি হচ্ছে তার চোখের সামনে হচ্ছে আর তিনি জানেন না। এই ধরনের বাক্য ব্যয় কিন্তু করেছেন মাননীয় সাংবাদিক অর্কপ্রভ সরকার। আমরা দেখছি বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের অরুণাভ ঘোষ, তিনি কিন্তু যথেষ্ট বিচক্ষণশীল। তার যে কথা বলা এবং যথেষ্ট, তিনি যাকে মনে করেন ভালো তাকে সরাসরি ভালো বলেন, যাকে মনে করেন খারাপ তাকে কিন্তু সরাসরি খারাপ বলে, তাতে কার কি এসে গেল কিচ্ছু যায় আসে না। সেই মানুষটাও কিন্তু সুজিত বসু সম্পর্কে যখন তিনি বলছেন যে সুজিত বসু সৎ মানুষ নয়। আমরা সুজিত বসুর পাড়াতে বিভিন্ন লোককে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে অনেককে আমরা বলার চেষ্টা করেছিলাম যে আপনাদের পাড়াতে এসে ইডি অফিসারেরা এইভাবে সুজিত বসুর বাড়িতে এতক্ষণ ধরে তদন্ত চালানো। সুজিত বসু নিজে বলছেন যে তিনি দোষী নন, তিনি প্রমাণ হয় তাহলে তিনি রিজাইন করে দেবেন। তো আপনারা তার হয়ে কিছু বলুন আমাদের সংবাদ মাধ্যমে। এখনো পর্যন্ত এই সংবাদ যখন আমরা তৈরি করছি তখনও পর্যন্ত কেউ আমাদেরকে ফোন করে বলেননি যে আমরা আপনাদেরকে ইন্টারভিউ দিতে প্রস্তুত আছি। আমরা বলেছিলাম যে সুজিত বসু সংক্রান্তই প্রশ্ন করব, তার বাইরে কোনো প্রশ্ন করব না।
কোনো প্রশ্ন সুজিত বসুর বাইরে থাকবে না। ইডি অফিসারেরা সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছেন, সুজিত বসু যা যা বলেছেন, তার ছেলেকে করার ধরেছেন, এই সমস্ত কিছু নিয়ে আমাদের প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আপনার এলাকার লোকেদের কাছে, আপনার পার্টি অফিসের লোকেদের কাছে। এলাকার লোক তো ছেড়ে দিন, এখনো পর্যন্ত আমরা যখন এই সংবাদ তৈরি করছি তখনও পর্যন্ত তাদের পাড়া থেকে, সুজিত বসুর এলাকা থেকে কেউ ফোন করে বলেনি যে হ্যাঁ দাদা আপনারা আসুন, আমরা এই সংক্রান্ত বিষয়ে স্টেটমেন্ট দেব, সুজিত বসুর হয়ে কথা বলবো। কিন্তু সেটা দেখা গেল না। তার মানে কি? তার মানে হচ্ছে সুজিত বসু কিন্তু একেবারে পুরোপুরি ফেঁসে গেলেন। ওই যে মোবাইল ফোনটা ধরা পড়েছে, যে মোবাইল ফোনটা নিয়ে নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন সুজিত বসু, সুজিত বসু কিন্তু মোবাইল ফোনটা ইডি হাত থেকে নিয়ে নেওয়ার বিরাট চেষ্টা করেছিলেন, কিন্তু মোবাইল ফোনটা কিন্তু তিনি পাননি। সেই মোবাইল ফোনটা কিন্তু শেষ করে ইডি অফিসাররা নিয়ে গেছেন, আর এইখানেই কিন্তু সুজিত বসু ফেঁসে গেছেন। আর যাদেরকে আমরা বলেছি, আমরা কিন্তু বড় বড় নেতাদের বলিনি, বড় বড় সাংবাদিকদেরও বলিনি, শুধু সুজিত বসুর এলাকার লোকেদেরকেই বলেছিলাম ফোন করে, তাদের সাথে দেখা করে যে আপনারা একটা ইন্টারভিউ দিন, যদি সুজিত বসুর সম্পর্কে, সুজিত বসুর বিরুদ্ধে ইডি আধিকারিকরা যদি এরকম অবৈধ আচরণ করে থাকেন বা তাকে হেনস্থা করছেন, তাহলে আপনারা আমাদের সংবাদ মাধ্যমে প্রতিবাদ জানান। কোনো মানুষ কিন্তু এগিয়ে আসেনি সুজিত বসুর হয়ে। দর্শক, আমরা বলছি না আমরা সবার কাছে পৌঁছেছিলাম, আমরা সবার কাছে পৌঁছানো সম্ভব নয়, আমাদের একটা ছোট্ট সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা যাদেরকে বলেছিলাম তারা কিন্তু একদম সুজিত বসুর ভক্ত বলা যেতে পারে। সুজিত বসুকে নিয়ে তারা অনেকবার আমাদের সাথে অনেক রকমের ভালো আলোচনা করেছেন। তাদের মধ্যেই কাউকে কাউকে আমরা কিন্তু এই প্রস্তাব দিয়েছিলাম যে সুজিত বসু সংক্রান্ত বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের অভিমত কি, আপনারা কি চাইছেন, তাহলে আপনারা আমাদের সংবাদ মাধ্যমে বলতে পারেন, আমরা সেটা ফলাও করে তুলে ধরবো। কিন্তু সেটা কেউ এখনো পর্যন্ত বলেননি। তাহলে কি দাঁড়ালো আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে নিতাই দত্ত আর অয়নশীল এদেরকে সুজিত বসু চিনত, এবং দীর্ঘদিন ধরে নিতাই দত্ত অয়নশীলের মাধ্যমে যে দুর্নীতি চলছিল সেই দুর্নীতিকে তিনি কিন্তু মদতি দিয়েছেন, তাকে কোনো রকম আটকাবার চেষ্টা সুজিত বসু করেননি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্কপ্রভ সরকার, একজন বিশিষ্ট সাংবাদিক, তিনি কি বলছেন? তিনি বলছেন যে নিতাই দত্ত অয়নশীলদের মতন লোক দুর্নীতি করে বেড়াচ্ছে, আর তিনি জানেন না? তিনি সব জানেন, তিনি কোনো কিছু তাদেরকে বাধা দেননি। 3 নম্বর, অরুণাভ ঘোষ, বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের, তিনি বলছেন যে সুজিত বসু সৎ লোক নন। আর 4 নম্বর, সব থেকে বড় খবর, যেটা সব থেকে বড় নিউজ, এক্সক্লুসিভ নিউজ বলা যেতে পারে, এটা হচ্ছে ইডির হাত থেকে মোবাইল ফোনটা সুজিত বসু কোনোভাবেই নিতে পারেননি, আর সেই মোবাইল ফোনেই কিন্তু আসল তদন্ত লুকিয়ে আছে। সুজিত বসু সম্পর্কে যতদূর জানি আমরা, তিনি একজন কমরেড ছিলেন, সুভাষ চক্রবর্তীর হাত ধরে একদিন তিনি উঠে এসেছিলেন বাম আমলে, সেই সময় দাপুটের নেতা হয়েছিলেন। একটা সময় তিনি রোল বিক্রি করতেন, সেই রোল বিক্রি করতে করতে তিনি সুভাষ চক্রবর্তীর কাছে এসে পড়েন। সুভাষ চক্রবর্তীর আশীর্বাদ ধন্য হয়ে তিনি আস্তে আস্তে ছোট ছোট পায়ে নেতা হন, কিন্তু তার মনের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে সমাজ সেবা করা। এবং আমরা দেখেছি দর্শক, আমরা হলফ করে বলতে পারি, আমরা তার বিভিন্ন সোশ্যাল ওয়ার্কেও কিন্তু আমরা বহুবার তার সাথে মিট করেছি, তার কাছে গেছি, এমনকি তার বাড়িতে গেলে তার সাথে কথা বলতে পারতাম, তার কাছে কোনো অভিযোগ বা কোনো কিছু দরকার, সেই দরকারের জন্য কোনো চিঠি লাগলে তার কাছ থেকে আমরা কিন্তু নিতে পারতাম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সিপিএম যখন শেষ, সিপিএম এর জামানা যখন ফুরিয়ে গেল, 2011 সালের পর এই বিশ্বজিৎ পাল, মানে আমি এজ এ সাংবাদিক হিসেবে বলছি দর্শক, আমি ওনার বাড়িতে কিন্তু গেছিলাম, সেদিন কিন্তু উনি আমার সাথে দেখা করেননি। এরকম বহু মানুষের সাথে তিনি কিন্তু পরবর্তীকালে দেখা করতেন না। সোশ্যাল ওয়ার্কটা হয়ে গেল তার একটা পদ, যেখানে তিনি সামনে দেখাবেন
আর পেছন দিকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন। কিন্তু এই মেন্টালিটি, এই জিনিস কিন্তু সুজিত বসুর মধ্যে ছিল না। সুজিত বসু কিন্তু যথেষ্ট সমাজ সেবক ছিলেন। একটা সময় পশ্চিমবঙ্গে যারা সোশ্যাল ওয়ার্ক করতেন তার মধ্যে একজন অন্যতম ছিলেন সুজিত বসু। আমরা দেখেছি মিঠুন চক্রবর্তীও তাকে হেল্প করার জন্য তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা দেখেছি মেডিকেল ব্যাংকের সম্পাদক দিয়াশিস, তাকেও দেখেছি তার পাশে এসে দাঁড়াতে, তার সোশ্যাল ওয়ার্ককে স্যালুট জানাতে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তিনি হয়ে গেলেন একজন পরিবর্তিত মানুষ, এবং সেই মানুষ আজকে এত কোটি টাকার মালিক হয়ে গেলেন। এত তার সম্পত্তি কোথা থেকে হলো, সেটাই কিন্তু আসল রহস্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু বেশ কিছুদিন ধরে তার সাথে একটা ঝগড়া চলছে, আভ্যন্তরিক ঝগড়া বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সুজিত বসুর সাথে একটা কোথাও যেন একটা অমিল হচ্ছিল। আর অভিষেক ব্যানার্জির কাছের মানুষ হয়ে গেলেন এই সুজিত বসু। যে মানুষ একদিনের বামপন্থী ছিলেন, সেই মানুষ শুধু ডানপন্থী নন, তিনি হয়ে গেলেন কোটি কোটি টাকার মালিক। আর সেই সুজিত বসু যখন তার বাড়িতে গিয়ে হানা দিলেন ইডি অফিসাররা। সাম্প্রতিক কিছুদিন আগে তার কাছে যখন চিঠি পাঠানো হয়েছিল ইডি আধিকারিকদের পক্ষ থেকে, তিনি কিন্তু ডিনাই করেছিলেন যে না, আমি কোনো চিঠি পাইনি, কোনো ইডি অফিসারদের কাছ থেকে বা ইডি আধিকারিকদের থেকে আমার কাছে কোনো চিঠি আসেনি। সেদিন কিন্তু অনেক সংবাদ মাধ্যম চেপে গিয়েছিল। একটি সংবাদ মাধ্যম বারবার করে দেখিয়েছিল যে হ্যাঁ, ইডি আধিকারিকদের চিঠি একেবারে পৌঁছেছে সুজিত বসুর কাছে। আর সম্প্রতি তার বাড়িতে যে হানা, সেই হানাতে কিন্তু সুজিত বসু রীতিমতো থেমে গেল। সুজিত বসু আর কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। আমাদের যেটা মনে হয়, তিনি কিন্তু এবার একটা বড় ফাঁসতে চলেছে, এবং মোবাইল ফোনই হবে তার কাল। দর্শক, আমরা এই কথাগুলো কেন বললাম? অনেকগুলো কথা সুজিত বসুর যেগুলো অতীতে হয়েছিল, করেছিলেন, সেই কথা তুললাম। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা জয়েন করেছে, ভালো থেকে আস্তে আস্তে কিভাবে খারাপ হয়েছে তারও একটা বলিষ্ঠ উদাহরণ কিন্তু হচ্ছে সুজিত বসু। যেমন আমরা তাপস রায়ের কথা বললাম, ঠিক সেই রকম সুজিত বসুরও কথা বললাম। সুজিত বসুর পাড়াতেও কিন্তু তার যারা সমর্থন করে, তার আশেপাশে যারা ঘোরে, তারাও কিন্তু তাকে এখন আর শ্রদ্ধা করতে পারে না। কারণ তার ব্যবহার অনেক পরিবর্তন হয়ে গেছে, তার হাঁটা চলা অনেক পরিবর্তন হয়ে গেছে। টাকার পাহাড়ে তিনি এখন বসে আছেন। তাই তার পাড়া বলছে সুজিত, এবার পালা। দর্শক, আপনাদের কি কমেন্টস আছে? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।